আমরা দেখেছি গত 15 বছর ধরে সব থেকে অরাজক অবস্থা যেখানে নেমে এসেছে তা হচ্ছে শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে আমি বারবার অনুষ্ঠান করেছি, বারবার বলেছি যে শিক্ষাক্ষেত্রকে নতুন করে জাগিয়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে এক চরম নৈরাজ্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। শিক্ষাকর্মীরা নানাভাবে বঞ্চিত হয়েছে। কারোর কারোর বঞ্চনার কাহিনী শুনলে রীতিমতো শিহরিত হতে হয়। সেই কাহিনী আমি আমার অনুষ্ঠানে বারবার তুলে ধরেছি। আমি দেখিয়েছি এক শ্রেণীর শিক্ষাকর্মী, যাদের অনেকের পরিচয় শিক্ষা বন্ধু, তারা দিনের পর দিন কত কম মাসোহারাতে কাজ করতে বাধ্য হচ্ছে। আইনি লড়াই তারা লড়েছেন, বারবার আইনের দরজা ধাক্কা দিয়েছেন, আইন বলেওছে তাদের মাসোহারা বাড়াতে হবে, কিন্তু যে সরকার চলে গেল সেই সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে যে চাকরি চুরির সমস্যা ব্যাপক আকার নিয়েছিল, আমরা তা নিয়েও আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, নতুন যে সরকার এলো, শিক্ষাক্ষেত্রের এই সামগ্রিক নৈরাশ্যের চেহারাটা তারা পাল্টে দিতে পারবে তো? তাদের কাছে অনেকের অনেক প্রত্যাশা, আজ সেরকমই প্রত্যাশা নিয়ে এসেছেন, আবেদন রাখছেন। শিক্ষা বন্ধু বলতে যাদের আমরা বুঝি, তারা যেভাবে বঞ্চিত হয়েছে, আমার এই অনুষ্ঠানে এসে তারা তাদের মর্মান্তিক সেই জীবন কাহিনী শুনিয়েছেন। আজও তাদের একজন প্রতিনিধিকে আমি হাজির করব, তিনি নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন সেটা বলবেন। আর আমার সঙ্গে আজ উপস্থিত থাকবেন একজন শিক্ষক, শিক্ষাক্ষেত্রের নৈরাজ্য যিনি সামনে থেকে দেখেছেন, তিনিও নিশ্চয়ই কিছু প্রত্যাশা নতুন সরকারের কাছে রাখবেন। আমরা যেহেতু সরকার সবে মাত্র তৈরি হয়েছে, এখনো তার কার্যক্রম শুরু হয়নি, প্রত্যাশার কথাগুলোই জানাবো। তারপরে আমরা দেখব নতুন সরকার কিভাবে মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, নাকি তারা আসলে সমস্যা সমাধানে আগ্রহী নয়। প্রশ্ন তুলব, কিন্তু এখন প্রত্যাশার যে বলয়টা তৈরি হয়েছে সেটাই শুধু সামনে আনা। আসুন আজ যারা আমার সঙ্গে অতিথি হিসেবে এসেছেন আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন গৌতম দত্ত, পেশায় শিক্ষক। আজ গৌতম আমার অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে উপস্থিত থাকেন, কিন্তু তার চেয়েও বড় কথা একজন সাংস্কৃতিক কর্মী এবং একজন শিক্ষক। শিক্ষকতার ক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি হয়েছে, গৌতম খুব কাছ থেকে সেটা দেখছেন, বারবার আমার এই অনুষ্ঠানে এসে বলেছেন শিক্ষাক্ষেত্রের আমূল বদলটা ঘটাতে হবে। নিশ্চয়ই গৌতমের অনেক প্রত্যাশা আছে। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন নন্দদুলাল দাস, শিক্ষাকর্মী, একটা সংগঠন তৈরি করেছেন। আমরা নন্দদুলাল বাবুর কাছে তাদের মানে অসংখ্য তাদের মতো মানুষজনদের জীবনের মর্মান্তিক কাহিনী বারবার শুনেছি। কি ভয়ঙ্কর যন্ত্রণা পাচ্ছেন তারা, ডিগ্রিতে কিংবা অভিজ্ঞতায় তারা কারোর চেয়ে কোনো অংশে কম নয়, কিন্তু তৎসত্ত্বেও তাদের জীবন জুড়ে এক হাহাকার, যে হাহাকার শুধু সরকারের সদিচ্ছার অভাবে তৈরি হয়েছে, সরকার তাদের গুরুত্ব দেয়নি বলে তৈরি হয়েছে। নিশ্চয়ই নন্দদুলাল বাবুরাও অন্তত প্রত্যাশা করবে যে নতুন সরকার নতুন ভাবে তাদের বিষয়ে ভাববেন, চিন্তা করবেন। আমি নন্দদুলাল বাবুর কাছে প্রথম আসি। নন্দদুলাল বাবু, আপনি আমার আলোচনায় এসে বারবার এটা বলেছেন যে কিভাবে আপনাদের জীবনে যন্ত্রণা নেমে এসেছে। আপনি যদি আর একবার খুব সংক্ষেপে সেটা উল্লেখ করে নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশার বার্তাটা একটু দেন, আমার মনে হয় নতুন সরকারও শুনুক, এবং যদি কিছু সুরাহা মেলে আপনি বলুন যে কি রকম পরিস্থিতি আপনারা অতিবাহিত করেছেন। প্রথমে আপনার চ্যানেলের মধ্য দিয়ে সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা যে শুধু নৈরাজ্য নেমে এসেছে যদি এটা বলি তাহলে খুব কম বলা হবে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংসের মুখে নয়, পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এইখান থেকে উত্তরণ যদি ঘটাতে হয় তাহলে কিন্তু নবজাগরণ সৃষ্টি করতে হবে। এখন এই নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে তারা নবজাগরণের মাধ্যমে
রেনেসা বিপ্লবের মধ্যে দিয়ে একমাত্র এর উত্তরণ ঘটানো সম্ভব, অন্যথায় নয়। ধীরে ধীরে এরকম ভাবে হবে না। রীতিমতো নবজাগরণ আমরা আশা করি, এবং আমরা সেটা আশাও করি। বাংলার মানুষের অনেক প্রত্যাশা, মানে যদি বলি যে কি কি ভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, আমরা সে ব্যবস্থা পরে আসছি। আমরা এসআই অফিস, সাব ইন্সপেক্টর অফ স্কুল, মানে স্কুল ইন্সপেক্টর অফিসে আমরা কর্মরত। এখন এটি একটি সর্বভারতীয় পদ আমাদের। এটা হচ্ছে সর্বশিক্ষা, প্রথমে ছিল, তারপরে সমগ্র শিক্ষা। শিক্ষা ব্যবস্থা আপনি জানেন যে ধরুন যে স্কুল, যে শিক্ষা, স্কুলের স্কুল ইন্সপেক্টর যে অফিসটা, তারপরে আমাদের মাথার উপরে যে আছে পরবর্তীকালে জেলা অফিস যেটা আছে, দুটো অফিসেই, বা আপনি যদি ধরেন বিকাশ ভবনে, এ সবই আমাদের এই সর্বশিক্ষার কর্মী, সমগ্র শিক্ষার কর্মী। তারাই তারাই মিলে মূলত শিক্ষা ব্যবস্থাটা আমরা মিলেই ধরে রেখেছি, সমগ্র শিক্ষার কর্মীরা ধরে রেখেছি। এখন আমাদের এই পদ, ধরুন তামিলনাড়ুতে আমাদের এই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ স্কুল, উড়িষ্যাতে অ্যাডিশনাল সাব ইন্সপেক্টর অফ স্কুল, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, বেশিরভাগ রাজ্যে হচ্ছে বিআরসি সিআরসি কোঅর্ডিনেটর। এখন আমাদের এই সরকার, যখন আমাদের সরকার চেয়েছিল শিক্ষাগত যোগ্যতা অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার। এখন ধরুন এমএ পাস করার, পোস্ট গ্রাজুয়েট মানে এমএ, এমএসসি, এমকম, তা অধ্যাপক হতে গেলে এমএ, এমএসসি, এমকমই লাগে, তার নিচে অধ্যাপক হওয়া যায় না। এই রকম উচ্চ শিক্ষিত যারা আছেন, যারা আমরা স্কুল ভিজিট করি, এবার স্বাভাবিক স্কুলে ইন্সপেক্টর অফিসে, স্কুল ইন্সপেক্টর অফিসে অফিস স্টাফ কম থাকলে অনেক কাজই করতে হয়, কিন্তু আমাদের কাজটা একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখুন ওই বেতনটা যে হয়, সেই বেতনে আমরা আমাদের একজন শিক্ষা বন্ধু, যেমন আমার অফিসে আমি সই করি, এসআই মানে সাব ইন্সপেক্টর অফ স্কুল তিনি সই করেন, এবং বিডিও সাহেব সই করেন। তিনজন সই করার পর তারপর সেটা বেতন হয়, বা অন্য স্কুলগুলোতে টাকা যায়। এরকম একটা পদ, সেখানে এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি একটা আপনাকে পাঠিয়েছি, যদি একটু কাইন্ডলি আপনি দেখিয়ে দেন। আমরা একটা চিঠি দিয়েছিলাম রাজ্য, আমার হাতে সেটা আছে, 24/6/11/2011-তে আমরা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম আমরা দেখা করার জন্য। এই কথাটা একটু সারা পশ্চিমবাংলার মানুষকে বলতে চাই। আমরা দেখা করার জন্য তখন সবে প্রথমে ওনার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা হয় না, উনি কারোর সঙ্গে দেখা করেন না। আচ্ছা, তারপরে যাই, তখন রাইটার্স বিল্ডিং এই ছিল, রাইটার্স বিল্ডিং এ যাই 24/6/11-তে। তারপর আমরা একটা আবেদন করি। বলেন যে ওনার যে পিএ বলেন না, উনি মুখ্যমন্ত্রী কারোর সঙ্গে দেখা করেন না, এটা নিয়ে আরো অনেক ইত্যাদি কথা হয়, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। পরিশেষে আমি একটা অ্যাপ্লিকেশন দিই 11 সালে। তারপর তিনি যেটা আমাকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে ডেকে নেবে। এই আমলে একজন বিডিও সাহেবের কাছে গিয়েও কেউ দেখা করতে পারে না। আজ অদ্যাবধি তিনি কারোর সঙ্গে দেখা করেননি, কারোর সঙ্গেই দেখা করেন না, এবং তার দলের লোকেরাই তার সঙ্গে দেখা করতে পারেন না। এখন বিষয়টা হচ্ছে, এইটা কেন তুললাম, এই যে ইনি বলছেন না, হঠাৎ করে ইনি ডাক দিয়েছেন, এই বামেরা আসুন, আলট্রা বামরা আসুন, আলট্রা লেফটরা আসুন, বামপন্থীরা আসুন, আমি 4টে থেকে 6টা অবধি এখন ফাঁকা আছি। যে যে মানুষকে ঘৃণা করেন, মানুষের সাধারণ মানুষকে রীতিমতো ঘেন্না করেন, কারোর সঙ্গে কথা বলেন না, সে এখন বিপদে পড়ে মানুষদের ডাকছে। আর আমরা তার কাছে বারবার গিয়ে বারবার আবেদন, কত যে আবেদন পত্র নিয়ে গেছি, মিছিল করার অপরাধে জেল খেটেছি, মার খেয়েছি পুলিশের, একাধিকবার উনি অনুমতি দেন না, অনেকবার দাবি জানিয়েছি, কিন্তু কোনো দাবি পূরণ হয়নি। একটি দাবিও পূরণ হয়নি, বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে তিলে তিলে হত্যা করেছেন। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলবো যে 60,000 মানুষকে উনি খুন করেছেন, যারা টিচার, শিক্ষক, শিক্ষাকর্মী, এই 60,000 লোক যারা রিটায়ার করেছেন, তারা নট এ সিঙ্গেল পাইস, কথাটা ডাবল করে বলছি, একটি টাকাও পাননি, একটি টাকা। 60,000 যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রিটায়ার করেছেন, তারা একটি টাকাও, চলে যাওয়ার সময় একটি টাকাও পাননি, নট এ সিঙ্গেল পাইস। আমরা বারবার আবেদন করেছি, এই সরকার কর্ণপাত করেননি। সেই জন্য বলছি, পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
শুধু নৈরাজ্য না, একদম এটা পরিকল্পনা করে করা হয়েছে। এখন আমাদের এই যে সরকার এসেছে, আমাদের এই সর্বশিক্ষা মিশনের, এবারে আপনাদের বলি, এখানে কিন্তু রাজনীতির কোনো বিষয় নেই। এবারে সর্বশিক্ষা মিশনের শিক্ষক শিক্ষাকর্মীরা একেবারে 100% ভোট আমাদের এই সরকারের বিরুদ্ধে পড়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যায়, এরকম একজন স্বৈরাচারী শাসক, একজন ফ্যাসিস্ট শাসক, তুগলকি শাসক, তিনি যাতে চলে যান, তুগলকি যে রাজ কায়েম করেছিলেন, সেই জন্য 100% ভোট এই সরকারের বিরুদ্ধে পড়াতে এই সরকার বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে। এখন এই সরকারের কাছে আমরা যারা আছি, আমাদের শিক্ষাবন্ধু যারা আছে, অনেক প্রত্যাশা, অনেক, কারণ আমাদের লোকেরা বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা যাচ্ছে। আমরা বারবার বলেছি, যে শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন, উনি ডিএ দেবেন, এবং প্রথম বৈঠকেই ডিএ নিয়ে আলোচনা হয়েছে। এখন পুরোপুরি যারা সরকারি কর্মচারী তাদেরকে ডিএ দিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তো মানে অনেকটাই ভালো আছেন। তারা যদি দুদিন দেরি হয়, আপনারা আমাদের কত মাস, একটা দিন আগে আরেকটু উল্লেখ করুন যে কত মাসোহারা পান আপনারা এতদিন কাজ করবার পরে? 8,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা MA, MSc, MCom সঙ্গে বিএড, এই মুহূর্তে পাই দাঁড়িয়ে 8,500 টাকা। এখন আমাদের এই যে কথাটা বলছি, যে যদি শুভেন্দু বাবুর কাছে করজোড়ে অনুরোধ করব, এই সরকারের যারা আধিকারিক আছেন তাদের কাছে অনুরোধ করব, দেখুন এই সর্বশিক্ষা মিশন, বিশেষ করে শিক্ষাবন্ধু সবারই, প্যারা টিচার, SSK, MSK, শিক্ষাবন্ধু, আমাদের দুরবস্থা সবচেয়ে খারাপ, সবচেয়ে বেশি। তো একটা দিন আগে যদি হয়, আমাদের যদি বেতন বৃদ্ধি হয়, তাহলে তার একটা দিনের জন্য আমাদের হয়তো 100 কর্মী বেঁচে যাবে, কারণ তারা একটু ওষুধ খেতে পারবে, মারা যাবে না।